আজকের সভায় সম্মানিত সভাপতি, আমার নেতৃত্ব কর্মী, বগুড়া উপজেলা বিএনপি আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান গ্রামের আমার প্রিয় সহকর্মী, বগুড়া উপজেলা বিএনপি সেক্রেটারি সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, বিএনপি উপজেলার দক্ষ সদস্য সচিব, আমার প্রিয় ছোট ভাই জাহিদ মিয়া, উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য সমন্বয়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মুরব্বী যারা ইসলাম। আসলে আমি সারা দেশেই ছাত্র যুবক থেকে বক্তৃতা করছি, বক্তৃতা শুনছি, আজকের মিটিংটা খুব বড় না, বড় সভা, এটা আগে থেকে আয়োজিত কোনো সভা না। যেহেতু গতকালকে আমি আসতে পারি নাই, চিতলমারী উপজেলা বিএনপির আলোচনা সভা ছিল, বিকালে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা ছিল, এসব জায়গায় আমার থাকার কথা ছিল, আমি মোল্লাহাটেও আসার কথা ছিল, দেখলাম যে মোল্লাহাট নিজের উপজেলা আজকে ঢাকা যাবো, যাওয়ার পথে অফিসে একটু বলবো এবং আসার পথেই মোটামুটি যতটুকু সম্ভব খবর দিয়ে আপনারা নিজেদের মতো করে এখানে এসে বসছেন। আমি এটা কাউকে খুশি করার জন্য, কাউকে অতিরঞ্জিত করার জন্য বলতেছি না। আমি নিজের একটা অনুভূতি, যেটা আমি বুঝি, যেটা আমি নিজের মধ্যে এতক্ষণ বসে হিসাব করি, সেই হিসাব থেকে আমি যেটা পেয়েছি, আমি মোল্লাহাটকে নিয়ে আলাদা একটা স্বপ্ন দেখি। আমার তো একটু বয়স হয়েছে যেমন সাহেব বা জাহিদের, আমরা রাজনীতিটা খুব বেশি দিন সক্রিয় থাকতে পারবে এরকম মনে হয়। যেমন কিছু আমাদের থাকা দরকার, যে অন্তত আমরা বলতে পারি আমাদের মোল্লাহাটে। এই জন্য আমার মধ্যে একটা স্বপ্ন কাজ করে, আমি চাই যারা রাজনীতি করেন তারা একটু বুঝে করেন, তারা একটু শৃঙ্খলার মধ্যে থেকে করেন, তারা একটু আদব কায়দার সাথে করেন, তারা একটু সামাজিকতা থাকুক, তারপরেও রাজনীতিকে রাজনীতির মধ্য দিয়ে চিনে সেভাবে এগোন, তাহলে হয়তো আমাদের স্বপ্নের কাছাকাছি যেতে পারে। আমি আজকে কেউ সাংগঠনিকভাবে এই কাজটা করার দায়িত্ব কিন্তু দিয়েছে অঙ্গ সহযোগী সমন্বয় নেতাদেরকে নিয়ে বসে নির্দেশনা দেওয়া, তার কথা আমি এখন বলবো না। এই জন্য তিনি এই কাজটি করেন, বললে আমি টের পেতাম। যাকে দিয়েছিলাম তিনি বুঝতে পারতেছেন, আমি তাকে বলতেছি কাজটা করলে ভালো। আজকে আমি এখানে বসে যে কথাটা প্রথমেই বলেছি, আমি সারা জীবন ছাত্র জীবন থেকে বক্তৃতা করি, বক্তৃতা শুরু। আমার বক্তৃতা যদি ওজন করা হয় তাহলে কয়েক টন ওজন হবে সেই বক্তৃতা। এত বক্তৃতা আমি জীবন ভর করেছি, শুনেছি। কিন্তু বিশ্বাস করে মোল্লাহাট যে জায়গাটা সম্পর্কে 6 মাস আগেও আমার ধারণা একটু ভিন্ন রকম ছিল। আজকে আমি উপলব্ধি করেছি আমার মোল্লাহাটের ছেলেরা, আমার মোল্লাহাটের দলীয় যারা অন্তত আমাদের কেন্দ্র করে চলাফেরা করতেছে, এরা নিজেরা রাজনীতিতে নিজেদেরকে গোছানোর জন্য কিছুটা হলেও এগিয়েছে, যা আজকে আমার মুখটা। তারা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মূল্যায়ন করেছে, আসলে এটা অভিভূত হয়ে শোনার আমি শুনেছি। আমি অবাক হয়েছি, আমি খুশি হয়েছি। আমি আপনাদের জন্য কিছু কাজ আজকে দিয়ে যাব। তার আগে জিয়াউর রহমানকে নিয়ে এই আলোচনা, যেমন এই যে আমরা করতেছি,
এটাই জিয়াউর রহমান ছিল। কোন জিয়াউর রহমানের পাঠশালা ছিল, রাজনীতি শেখানোর পাঠশালা ছিল, যেখানে ফিরোজ খান নুন, জামাল নাম জানে, ফিরোজ খান নুন বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি ক্লাস নিতেন, তিনি পড়াতেন ছাত্র রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে। বিএনপির তৎকালীন সময় তো উপজেলা ছিল না, থানা পর্যায়ে নেতাদেরকে ডেকে নিয়ে তিনি ফিরোজ খান নুন সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তৎকালীন মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, এরকম মতো মানুষরা সেখানে ক্লাস নিতেন এবং পড়াতেন কি করে বক্তৃতা করতে হবে, কি করে রাজনীতি ব্যাখ্যা দিতে হবে, কি করে জনগণের কাছে যেতে হবে, কি করে জনগণের কথা বলতে হবে। এবং জিয়াউর রহমানের রাজনীতির মূল স্রোতটাই ছিল, সুরটাই ছিল, আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, জনগণের সাথে মিশে থাকেন, জনগণের স্বার্থ লক্ষ্য করেন এবং জনগণের স্বার্থের পক্ষে কথা বলেন, জনগণ আসছে আপনার পক্ষে চলে আসবে। ব্যতিক্রমী ভাবে ছাত্র দলের নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বুক ভরে গেছে ওরা যখন এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হলের সামনে যে পানি নিয়ে দাঁড়িয়ে, খাবার নিয়ে দাঁড়িয়ে এবং তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বিএনপি নেতাদেরকে ডেকে নিয়ে সেখানে ছাত্র এবং অভিভাবকদের জন্য সার্ভিস দিয়েছে, সেবা দিয়েছে, সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। আমার গোলহাটের ছাত্র দল এই কাজটি করতেছে। আমি চাই আপনারা এখন থেকে যে কাজগুলো দিতে চাই, এখন থেকে খোঁজ রাখেন জনসম্পৃক্ত কাজ কি। আরে ইউনো তো আপনার কাছে আসবে, ওসি তো আপনার কাছে আসবে, ডিসি তো আপনার কাছে আসবে। আমাদের যাওয়া লাগবে না, নেতাদের যাওয়া লাগবে না, ওরা আসবে। রাজনীতি কিন্তু এখন সেই পর্যায়ে চলে গিয়েছে। জনগণের স্বার্থে জনগণকে নিয়ে আপনি কথা বলেন, দেখবেন ওরা বাধ্য আপনার কাছে আসতে। আপনার ওদের কাছে যে বলা লাগবে না তুমি এই কাজটা করে দাও। এই জন্য যেখানে দেখেন জনসম্পৃক্ত কাজ, সামাজিক সমস্যা, এলাকার সমস্যা, কোন এলাকার একটা নির্দিষ্ট এলাকায় একটা রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে, ইয়েস, এটাকে তুলে নিয়ে আসেন। এটা তুলে নিয়ে এসে আপনাদের ফোরামে আলোচনা করেন যে আমাদের অমুক গ্রামের অমুক এলাকা দিয়ে এই রাস্তাটা এই মুহূর্তে ঠিক করতে না পারলে আমাদের চলাফেরার ক্ষতি হচ্ছে। দেখবেন পিওর আপনাদের কথার গুরুত্ব দিতে বাধ্য, আপনাকে ওই রাস্তা সে করে দিতে বাধ্য। এই যে কাজগুলো, এই জনসম্পৃক্ত কাজগুলো যত বেশি করবেন তত বেশি জনগণের কাছে আপনারা চলে যেতে পারবেন। আর জনগণের কাছে চলে যাওয়াটাই ছিল জিয়াউর রহমানের রাজনীতি। বলেছেন না খাল কাটা, খাল কাটতে আসছে তিনটা জিনিসের কারণে। একটা, যদি পানি সরবরাহ করা না যায় সেচ ব্যবস্থার উন্নয়ন হবে না, সেচ ব্যবস্থার উন্নয়ন না হলে কৃষিকাজ হবে না, কৃষিকাজ না হলে বাংলাদেশ হলো কৃষি নির্ভর দেশ, এই দেশ কোনোদিন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে না, পায়ে দাঁড়াতে পারবে না। তাহলে এক চিন্তায় কি হলো, কৃষি উন্নয়ন হলো। আর একটা কি হলো, পানি সরবরাহ যখনই হলো তখনই আপনার পানি যে প্রয়োজন সেই পানির প্রয়োজনটা মিটে গেল। আরেকটা আছে, সেটা হচ্ছে জলাবদ্ধতা। আমাদের শত শত হাজার হাজার একর জমি জলাবদ্ধ থাকতো, ওই জলাবদ্ধতা দূর করার জন্য যদি খালের কানেকশন দিয়ে ওই পানি বের করে দেওয়ার রাস্তা না থাকে, সাথে সাথে বৃষ্টি হবে, ওই এলাকাটা ডুবে যাবে। এই যে পথ তিনি করে দিয়ে গেছিলেন, বাগেরহাট কিন্তু এখন ডুবে যায়। আওয়ামী লীগের সাঁতার অবস্থানে বাগেরহাটের সব খাল বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেওয়ার পরে এখন ঝড়ে বৃষ্টি সারা বাগেরহাট শহরে পানিতে সয়লাভ। অথচ জিয়াউর রহমান যে খাল কেটে দিয়েছিল সেই খাল দিয়ে সব পানি বেরোয় যেত। এখন প্রথম দিন 5ই আগস্টের পরে আমি বক্তৃতা করে দাবি করেছি এবং সেই দাবির সপক্ষে আমি দাবি করেছি এবং সেই দাবির সপক্ষে এখন বাগেরহাট জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে। সব খাল এখন কাটা হবে বলে আমি বিশ্বাস করি। আমি মোল্লাহাটকে নিয়ে স্বপ্ন দেখি। আবার বলছি, আপনাদের কাছে আমি অবশ্যই সমস্যা বাড়িয়ে থাকবে, তারপরেও আমার সবচেয়ে বড় মুরব্বী মোল্লাহাট বিএনপি শিকদার জামালকে, শাহেদ আলী, জাহিদ সবাইকে অনুরোধ জানাবো, আমাদের এখানে যেসব সীমাবদ্ধতা আছে আমরা জানি, আমাদের দলের অভ্যন্তরে 2-3টা গ্রুপ আছে আমরা জানি, এই গ্রুপগুলির প্রতিদ্বন্দ্বিতা দলীয় থাকুক, দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে, পদ পদবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। এই তো আমরা 3-4-5 জন এখন দলীয় করতেছি, এমপি নমিনেশন সবাইকে পাবে না। নমিনেশন সবাই তো পাবে না, নমিনেশন তো পাবে একজন। তাহলে আমরা যদি সেই নমিনেশন নিয়ে ঝগড়া করতে থাকি আর যদি বিভক্ত এমন ভাবে কাজ করতে থাকি যাতে দলটা বিভক্ত হয়ে যায়, সেটা ঠিক না করে আমরা চেষ্টা করি
একসাথে কথা বলে দলটাকে গুছায় রেখে একটা জায়গায় নিয়ে যেতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা আসেন, বিএনপিকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি। আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। তার মধ্যে যদি কেউ শুনবে, না শোনে না শুনবে। আমরা বিএনপিকে এমন একটা জায়গায় নেওয়া দরকার। এখন আপনারা শুনেছেন তারুণ্যের সর্বশেষ সমাবেশ যেটা হয়েছে ঢাকায়, এখানে হয়তো কেউ কেউ গিয়েছিলেন, আমি জানি না, মোল্লার থেকে গিয়েছিলেন, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা কেউ কেউ গিয়েছিল। সেখানে তারেক সাহেব তার ভাষণের শেষ দিকে একটা বিষয় দুইবার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে বলছেন। আমি আবার বলছি, উপস্থিত আমার তরুণ ভাইয়েরা বোনেরা, সারা দেশের মানুষ এবং প্রিয় দেশবাসী, আপনারা শুনে রাখেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। তার মানে কি? স্লোগান দিয়েছেন, কি স্লোগান? দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই যে স্লোগান, এই স্লোগানকে বাস্তবায়ন করা এবং ডিসেম্বরে নির্বাচন করা এখন বাংলাদেশে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে আমরা যদি সাহসী নেতৃত্ব তৈরি করতে না পারি, সাহস ছাড়া কিন্তু নেতাগিরি হয় না। এই যে জিয়া রহমান যে সময় ঘোষণা দিয়েছিল, আমি এদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, একজন মেজর, স্বাধীন যদি দেশ না হতো, উনি ধরা পড়লে কি হতো? গোষ্ঠী শুদ্ধ ফাঁসি, একটারও মাপ ছিল না। তাহলে সেদিন 14 গোষ্ঠী। এই যে সাহস, এই সাহস হচ্ছে নেতৃত্বে। আমাদের দলের নেতারা, মোল্লাতে যারা আছে, তাদের সাহস আছে আলহামদুলিল্লাহ, তাদের লোকজন আছে আলহামদুলিল্লাহ, তাদের রাজনৈতিক মেধা বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। তাদের কিছু ঘাটতি আছে, সেটা সামাজিকতা নিয়ে, কিছু ঘাটতি আছে নেতৃত্ব নিয়ে। কারণ তাদের যে ধরনের নেতা দরকার উপরের পর্যায়ে, ওই ধরনের নেতা আমাদের এই এলাকায় খুব একটা নাই। যেমন আমার এই ধরনের, মনে করে আমি একজন নেতা, আমি নিজে চিন্তা করি সারা রাত ধরে যে আমার যোগ্যতা এত কম, মোল্লাটিকে নেতা হওয়ার মতো যোগ্যতা তো আল্লাহ আমারে দিলে, আমাকে কি করো খুঁজে পাই না। কোন ভাবে হওয়া যায়, সারাদিন রাত চেষ্টা করি কোন ভাবে হওয়া যায়, কোন ভাবে মনের মানুষ হওয়া যায়, কোন ভাবে মনের কোন আস্থা পাওয়া যায়, কোন ভাবে এরা বলতে পারে ওই লোকটা আমাকে